তড়িৎ রসায়ন হচ্ছে আমাদের যারা কি করে বিদ্যুৎ পরিবহন করে তারা হচ্ছে তড়িৎ পরিবাহী। মানে ধাতব পদার্থ এবং অধাতব পদার্থের মধ্যে দিয়ে যারা হচ্ছে যদি বিদ্যুৎ চলাচল করে তাদেরকে বলা হয় পরিবাহী বলা হয়। মেনলি হচ্ছে সকল ধাতু কি কাজ করে, বিদ্যুৎ পরিবহন করে। আর একমাত্র অধাতু আছে, একমাত্র অধাতু হিসাবে সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট, যেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। এখন আসলে তড়িৎ অপরিবাহী অপরিবাহী কারা, যাদের মধ্যে দিয়ে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হয় না, তারা হচ্ছে তড়িৎ অপরিবাহী। তো এগুলোকে বলা হয় অন্তরক পদার্থ এবং হচ্ছে ইনসুলেটর ইংলিশে বলা হয়। কারা? কাস্ট, কাঠ, তারপর হচ্ছে সিরামিক। কাস্ট, কাঠ এবং কি রাবার, তারপর হচ্ছে সিরামিক। এরা হচ্ছে অন্তরক পদার্থ। পরীক্ষা প্রশ্ন ছিল যে নিচের কোনটি অন্তরক পদার্থ, আরেকবার প্রশ্ন ছিল নিচের কোনটি ইনসুলেটর, সেটা হচ্ছে সিরামিক। ঠিক আছে। তারপর আসো আমাদের হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী হচ্ছে আমাদের মেইনলি এখানে আমরা পড়বো হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন। অর্ধপরিবাহী মেইনলি কি পড়বো? জার্মেনিয়াম এবং হচ্ছে আমাদের সিলিকন। তারপর দেখো তড়িৎ পরিবাহী দুই ধরনের আছে, একটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। ইলেকট্রনিক পরিবাহী কি? যারা হচ্ছে ধাতু ধাতু যেগুলো হচ্ছে পরিবহন করে তারা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহী কারা? যারা জলীয় দ্রবণে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে, তারা হচ্ছে আমাদের কি করে? তড়িৎ বিশ্লেষক পরিবাহী। এখন ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ায় তাহলে হচ্ছে পরিবহন ক্ষমতা হ্রাস পায়, আর যদি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় তাহলে পরিবহন ক্ষমতা আমাদের বৃদ্ধি পায়। ঠিক আছে। এখন আসলে বিশ্লেষক পরিবাহী, তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষক, একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। আরেকটা কি? তড়িৎ অবিশ্লেষ্য। এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষক কারা? যারা হচ্ছে একদম 100% মোটামুটি 70 থেকে 100% মতো হচ্ছে বিয়োজিত হয়, তারা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষক। আর দুর্বল তড়িৎ বিশ্লেষক কারা? যারা হচ্ছে মোটামুটি দেখা যায় 1 থেকে 10% মতো বিয়োজিত হয় যায়, তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক। আর তড়িৎ অবিশ্লেষক কারা? যারা হচ্ছে চিনি দ্রবণ, তারপর অ্যালকোহল, তারপর সুক্রোজ। এগুলো হচ্ছে আমাদের কি? তড়িৎ অবিশ্লেষক। তারপর হচ্ছে আমাদের পরিবাহিতা। পরিবাহিতা জিনিসটা কি বলতো? যে আমরা জানি যে কোনো জিনিসের বিপরীতে যদি যায়, ওই জিনিসটা যদি বাধা দেয়, সেটা হচ্ছে আমাদের রোধ। মানে রোধের বিপরীত যেটা সেটা, এটা হচ্ছে আমাদের পরিবাহিতা। তাহলে রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? পরিবাহিতা বলা হয়। পরিবাহিতা সমান কি? এই যে এল, এল দ্বারা প্রকাশ করি। এল সমান হচ্ছে 1/r। এল সমান কি? 1/r। এই যে হচ্ছে এলটা হচ্ছে আমাদের পরিবাহিতা, আর আরটা হচ্ছে আমাদের রোধ। আর একক কি বলতো? ওহম। আর একক কি? ওহম। মুখ দিয়ে বলো। সিজিএস একক। সিজিএস একক হচ্ছে যে আমাদের কি একক বলতো? সিজিএস একক হচ্ছে আমাদের ওহম ইনভার্স 1। তাহলে হচ্ছে পরিবাহিতা সিজিএস একক কি? ওহম ইনভার্স 1 অথবা হচ্ছে ওহম ইনভার্স 1 অথবা হচ্ছে এমএসও মোহ লিখতে পারি। আর পরিবাহিতার এসআই হোক কি? পরিবাহিতার এসআই হোক হচ্ছে সিমেন্স। এটা কিন্তু একবার আসছিল, ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পরিবাহিতার এসআই হোক কি? পরিবাহিতার এসআই হোক হচ্ছে সিমেন্স। পরিবাহিতার এসআই হোক কি? সিমেন্স। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষণ কি হয় সাধারণত? যে হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষণ মানে জলীয় দ্রবণ। যেমন এখানে যদি সোডিয়াম ক্লোরাইড নেই, তাহলে হচ্ছে সোডিয়াম দেখা যায় এবং হচ্ছে ক্লোরাইড দেখা যায়। ঠিক আছে। তাহলে এগুলো ভাঙলো, তাহলে হচ্ছে সোডিয়ামটা আছে আমাদের কোথায় আসে? ক্যাথোডে আসে। আর ক্লোরাইডটা কোথায় আসে? অ্যানোডে আসে। আমরা জানি যে হচ্ছে জারণ মানে সারণ, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের বারণ। অ্যানোডে কি হয়? জারণ। আর ক্যাথোডে কি হয়? বিজারণ। তাহলে অ্যানোডে হচ্ছে আমাদের জারণ, আর ক্যাথোডে বিজারণ। আমরা মনে রাখবো আজ কবি, অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি? বিজারণ। তাহলে এখন ক্যাথোডে হচ্ছে বিজারণ অন্তর্বিক্রিয়া, ক্যাথোডে কি? বিজারণ অন্তর্বিক্রিয়া। অর্থাৎ সোডিয়ামটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আমাদের হচ্ছে ধাতব সোডিয়ামে পরিণত হয়। আর ক্লোরাইডটা কি করে বলতো? একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? এটা হচ্ছে অধাতু ক্লোরিন, মানে হচ্ছে এমনিতে ক্লোরিনে পরিণত হয়। কারণ তুই বলবো স্যার হচ্ছে সোডিয়ামটা তো মেনলি হচ্ছে আমাদের ইলেকট্রন দান করে। আমরা হচ্ছে এই পদ্ধতিতে মেনলি হচ্ছে সোডিয়ামকে হচ্ছে যে বিশোধন করি। আমাদের একটা নিয়ম আছে বিশোধন, যেমন হচ্ছে ধাতু গুলাকে হচ্ছে আমরা সবসময় আকরিক হিসাবে পাই বা হচ্ছে লবণের হিসাবে পাই, তখন দেখা যায় ওইগুলোকে আমরা বিশোধন করে যদি ধাতব কিছুতে পরিণত করতে যাই, তখন আমরা এই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করি। এছাড়া হচ্ছে আমাদের ধাতু বিশোধন প্রক্রিয়া আরো অনেক ধরনের আছে। তাহলে হচ্ছে যে ক্যাথোডে কি হয়? বিজারণ অন্তর্বিক্রিয়া, আর অ্যানোডে কি হয়? জারণ অন্তর্বিক্রিয়া। তারপর দেখো তড়িৎ চার্জ। তড়িৎ কি? তড়িৎ চার্জ হচ্ছে কি বলতো? কিউ। কিউ সমান কি বলতো? আইটি। কিউ সমান কি? আইটি। আইতে কি বলতো? তড়িৎ প্রবাহ। আর টিতে কি? সময়। আইতে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টিতে কি বলতো? সময়। তো তড়িৎ প্রবাহ সমান কি জানি বলতো? আই সমান কিউ বাই টি। আই সমান কি জানি? কিউ বাই টি। দেখো এই জিনিসটা আমাদের লাগবে কিন্তু, ঠিক আছে। তারপর ফ্যারাডে। ফ্যারাডের ক্ষেত্রে 1 ফ্যারাডে এমসিকিউতে আসবে যে 1 ফ্যারাডে সমান কত কুলম? 96,000 কত বলতো? 500 কুলম। 96,000 কত? 500 কুলম। তড়িৎ বিভব। তড়িৎ বিভব সমান কি? ভি সমান, এটা লাগবে না আমাদের, এটা হচ্ছে আমাদের ডাব্লিউটা হচ্ছে যে আমাদের ডাব্লিউটা যেটা লিখছো, এটা হচ্ছে যে আমাদের ডাব্লিউটা হচ্ছে কাজ, যে হচ্ছে এই বিভবের এখানে আছে। যে মনে করো যে এটা মেনলি হচ্ছে ফিজিক্স আমরা পড়ে আসছি তড়িৎ বিভব কি, যে অসীম একটা হচ্ছে যে অসীম থেকে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ, একটা একক চার্জকে যে পরিমাণ হচ্ছে যে কাজ সম্পাদিত হয়, সেটার পরিমাণ হচ্ছে ডাব্লিউ। যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তার পরিমাণ কি বলো? ডাব্লিউ। মানে একক চার্জকে যদি আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটা হচ্ছে আমাদের কাজ করতে হয়, কাজটা তো ডাব্লিউ, আর যে পরিমাণ শক্তি সম্পন্ন এটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব। এবার আসো আমাদের হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডে কি বলতো? প্রথম সূত্র। তো হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো এখানে আমাদের সোডিয়াম আর ক্লোরিন, তাই না? এখন এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। তড়িৎ বিশ্লেষণের সময় সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ। রাসায়নিক বিক্রিয়া কি? পরিমাণ। তড়িৎ দ্বারে সঞ্চিত, এইটা হচ্ছে তড়িৎ দ্বার, ক্যাথোড এবং অ্যানোড হচ্ছে কি? তড়িৎ দ্বার। তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। তাহলে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক কেমন হয়? যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি? কিউ। ডাব্লিউ ইজ কি বলতো? প্রপোর্শনাল টু কিউ। অর্থাৎ হচ্ছে এই যে ক্যাথোড অথবা অ্যানোডের যেটুকু পরিমাণ হচ্ছে দ্রব্য সঞ্চিত থাকবে, হ্যাঁ, এইগুলোর পরিমাণ হচ্ছে আমাদের কিসের সমানুপাতিক বলতো? যেটুকু পরিমাণ হচ্ছে আমরা বিদ্যুৎ দিব,
যেটুকু পরিমাণ আমরা চার্জ দিব সেটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে সমানুপাতিক দিলে হচ্ছে আমাদের সমানুপাতিক তুলে দিলে হচ্ছে ধ্রুবক একটা আনা লাগবে। এটা হচ্ছে আমাদের ধ্রুবকটা কি বলতো জেড। এটা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা কি বলতো আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান তাহলে কি লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ বাই কি কিউ। এখন আমাকে বলতো ওই ডাব্লিউ আর এই ডাব্লিউর মধ্যে পার্থক্য কি? ওইটা হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের ওজন, ওয়েট। এটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের দ্রবীভূত বা হচ্ছে যে সঞ্চিত পদার্থের ওয়েট, কতটুকু পরিমাণ ওয়েট, ঠিক আছে। আর ওটা কিন্তু হচ্ছে কাজ আমাদের ওয়ার্ক। এবার আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা একটা জিনিস বলছিলাম যে হচ্ছে আমরা যদি কোনো কিছু সংজ্ঞা বের করতে চাই তাহলে সেই জিনিসটাকে নিচে এক দিয়ে দিব, ঠিক আছে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় সেই সঞ্চিত পরিমাণকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন আসো যে হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বের করতে পারি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে আমরা বের করবো কিভাবে বলতো, যে হচ্ছে আমাদের পারমাণবিক ভর। এটা হচ্ছে গ্রাম, পারমাণবিক ভর কি গ্রাম না, এটা হচ্ছে মোলার ভর মেইনলি, ঠিক আছে। পারমাণবিক ভর নিচে হচ্ছে যোজনী গুণন হচ্ছে ফ্যারাডে, নিচে গুণন যোজনী গুণন কত ফ্যারাডে, মানে 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডে মানে কি জানো? 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল মানে হচ্ছে সেখানে কত সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 1 মোল মানে কি সেখানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু লিখলাম এবং হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এই দুটো গুণ করলে আমাদের হচ্ছে নিয়ারলি আমরা হচ্ছে মানটা সঠিক রাখার জন্য আমরা লিখি 96,500 কুলম্ব। কি লিখি কত 96,500 কুলম্ব। 96,000 কত 500 কুলম্ব। তারপর দেখো কপার পরমাণুর ক্ষেত্রে যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে চাই তাহলে পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কত 63.5 ডিভাইড বাই কত বলতো যোজনী কত 2 গুণ হচ্ছে কত ফ্যারাডে। ফ্যারাডে কত 96,500 কুলম্ব। ফ্যারাডে কত 96,500 কুলম্ব। তাহলে টোটাল আসলে যত আসবে সেটা হচ্ছে আমাদের কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সেটা কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তারপর একটা জিনিস পড়েছিলাম যে তুল্য ভর, এগুলো আমাদের এখন লাগবে না, ঠিক আছে। এবার আসো যে হচ্ছে আমরা জানি যে কিউ সমান কি জানি আমরা বলতো আইটি। কিউ সমান আমরা কি জানি আইটি। তাহলে জেড সমান আমরা পেয়েছিলাম যে হচ্ছে যে আমাদের বড়দের এম। এমটা কি বলতো মোলার ভর, তাই না। আর এনটা কি বলতো এনটা হচ্ছে আমাদের যোজনী। আর এফটা হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে মানে কত 96,500। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান কি বলতো জেড কিউ। ডাব্লিউ সমান কি জেড কিউ। তাহলে হচ্ছে জেড এর জায়গায় যদি হচ্ছে আমরা এম বাই এন এ বসাই দিই তাহলে এম বাই এন এ বসাই দিলাম। আর কিউ সমান আমরা জানি কি বলতো আইটি। তাহলে আমাদের টোটাল সূত্রটা কি আসলে বলতো, এই সূত্র কিন্তু বইয়ে নেই, আমরা হচ্ছে এই সূত্র হচ্ছে একবার ডিরেক্টলি বসাইতেও পারি, ডিরেক্টলি হচ্ছে মান লিখতে পারি। ডাব্লিউ সমান এম আইটি ডিভাইড বাই কি এন এফ। ডাব্লিউ সমান কি বলতো এম আইটি ডিভাইড বাই কি এন এফ। এমটা কি আণবিক ভর, আইটা কি তড়িৎ প্রবাহ, টিটা কি সময়, এনটা কি বলতো যোজনী, আর এফটা কি যোজনী মানে হচ্ছে এখানে জয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করছে, এটা হচ্ছে আমাদের এন এর মান, ঠিক আছে। আর এফটা হচ্ছে আমাদের কি বলতো এফটা হচ্ছে আমাদের ফ্যারাডে। 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে সমান কত 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,000 বলো 96,500 কুলম্ব। এবার দেখো আমাদের কয়েকটা আণবিক ভর একদম মুখস্থ রাখা লাগবে। তার মধ্যে কি কি বলতো লিখেছি যে কপারের হচ্ছে 63.5, তারপর জিঙ্কের কত 65, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এজি হচ্ছে 107.85, অথবা আমরা লিখতে পারি যে 108 লিখতে পারি ডিরেক্টলি, ঠিক আছে। ক্রোমিয়ামের হচ্ছে 52, আয়রনের কত 55.85, অথবা আমরা 56 লিখতে পারি, ঠিক আছে। তবে হচ্ছে আমরা যদি যখন আয়রনের পরিমাণ বের করবো 3 নম্বর অধ্যায়ে পরিমাণগত গবেষণা, তখন হচ্ছে আয়রনের পরিমাণ এটাই দিতে হবে, একদম এক্স্যাক্টলি এটাই দিতে হবে যে হচ্ছে 55.85, এটা ডিরেক্টলি দিতে হবে। এবার আসো আমি বললাম যে হচ্ছে এন এর মানটা কিভাবে করবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট অফ অল আমরা কাজ করবো কি, যেটা হচ্ছে আমাদের ধাতু আছে, ধাতুটা হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে সেটা আমরা দেখবো। তাহলে যদি হচ্ছে আমাদের সিলভার প্লাস হয় তাহলে সিলভার প্লাস, এখানে প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছিল, আগে ত্যাগ করেছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভার পরিণত হলো, তার মানে 1 মোল ইলেকট্রন লাগছে। কত মোল 1 মোল। তাহলে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রন মানে কত ফ্যারাডে বলতো 1 ফ্যারাডে। তাহলে এন এর মান কত বলতো, এখানে যত থাকবে এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা আমাদের কিসের মান এন এর মান। তাহলে এই যে সিলভারের ক্ষেত্রে আমি লিখছিলাম পারমাণবিক ভর কত বলতো 107.8। তাহলে এবার আসো কপারের ক্ষেত্রে কয় মোল ইলেকট্রন গ্রহণ করছে 2 মোল। তাহলে 2 মোল ইলেকট্রন গ্রহণ করলে 2f। তাহলে যদি 3 মোল গ্রহণ করে 3f। আর 1 মোল মানে হচ্ছে কত বলতো 63.5। 1 মোল মানে কত 63.5। ক্রোমিয়ামের হচ্ছে 3 মোল মানে 3টা ফ্যারাডে সমান হচ্ছে 1 মোল তৈরি হয়, মানে 3 ফ্যারাডে যদি বিদ্যুৎ চালনা করি তখন হচ্ছে 1 মোল হচ্ছে আমাদের কি তৈরি হয় বলতো ক্রোমিয়াম তৈরি হয়। আমরা জানি এই দেখো একটা আমাদের হচ্ছে একটা অঙ্ক আছিল যেখানে কপার সালফেট দিছে, এখানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ দিছে 5 এম্পিয়ার আর টাইম দিছে কত 60 মিনিট। তাহলে আমাদের বলছে যে কত গ্রাম হচ্ছে যে কপার সালফেট জমা হবে, কত গ্রাম কপার সালফেট জমা হবে, ধাতব কপার জমা হবে। তাহলে আমরা সূত্র কি জানি ডাব্লিউ সমান হচ্ছে জেড কিউ। এখানে কিউ সমান কি জানি আইটি, তাহলে এখানে আই আছে আমাদের হচ্ছে টি আছে, তাহলে কিউ সমান আমরা আইটি বসাই দিলে আমরা হচ্ছে কুলম্ব পাইলাম। এখন কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে যে চালনা করে তাহলে কপার 2 প্লাস যেটা আছে, কপার 2 প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হয় ধাতব কপারে পরিণত হয়। 2টা ইলেকট্রন গ্রহণ করে কত ধাতব কপারে পরিণত হয়েছে। তাহলে এবার আসলে জেড সমান, জেড এর মান আমরা কিভাবে করতে পারি পারমাণবিক ভর ডিভাইড বাই এখানে যোজনী গুণ হচ্ছে 96,500। তাহলে এটা বের করলাম বলতো কি, তাহলে এই জায়গাতে এসে আমরা হচ্ছে জেড এর মান পাইলাম। জেড এর মান পাইলে আমরা হচ্ছে ডাব্লিউ সমান কি জানি জেড কিউ। এই যে জেড এর মান এখান থেকে হচ্ছে এখানে বসাই দিলাম, ঠিক আছে, এখানে বসাই দিলাম। আর কিউ এর মান তো আগেই বার করে এসেছি 18,000, সেটা আমরা বসে দিলাম। তাহলে হচ্ছে ডাব্লিউ মান পেয়ে গেলাম সহজভাবে। তাহলে এরকম করে হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো, এখানে হচ্ছে এক্সেপশনের কিছু নেই, শুধু হচ্ছে মানে আমাদের হচ্ছে এখানে বলছিল যে কতটা ইলেকট্রন বা কতটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে লাগে। সেক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে এখানে আমাদের 2 ফ্যারাডে চালনা করলে হচ্ছে যে এতটা ইলেকট্রন পাই, অ্যাভোগাড্রো সংখ্যক
তাই না? কত পাই? কারণ হচ্ছে 2 ফ্যারাডে থেকে তো 1 মোল, আর 1 মোল মানে কত সংখ্যক? অ্যাভোগাড্রো সংখ্যক। দুইটা ইলেকট্রন মানে কয় ফ্যারাডে? 2 ফ্যারাডে। আর 1 মোল, দুইটা ফ্যারাডে থেকে কত মোল? 1 মোল। তাহলে হচ্ছে 1 মোল সমান কতটি? 6, মানে অ্যাভোগাড্রো সংখ্যক আর কি। তাহলে এখানে আমাদের বের হয়েছিল কত? 384 কুলম্ব। তাহলে 384 কুলম্ব থেকে যত পাবো ততটি হচ্ছে আমাদের কি কপার। এবার আসলে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে আমরা আগে পড়েছিলাম যে হচ্ছে দুইটা, একটা জিনিস, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়নটা এই জায়গায়, ঠিক আছে, একটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নটা এই জায়গায়। আর তড়িৎ রাসায়নিক সিরিজ হচ্ছে কিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে ঘনমাত্রা, আর একটা হচ্ছে তড়িৎ দ্বারের প্রকৃতি। একটা ঘনমাত্রা, একটা কি তড়িৎ দ্বারের প্রকৃতি। এবার আসো যে হচ্ছে আমাদের মেইন জিনিস, যেটা তড়িৎ রাসায়নিক সিরিজ। এটা কিভাবে মনে রাখবো? লিলি কে কে না মেকাইভার এলো, জেনোফের সোনা পাবে হাই, কুলাঙ্গার আজিয়াজ পিতাবে আবার। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমাদের যদি হচ্ছে উপর থেকে নিচের দিকে যত যায়, এই যে উপর থেকে দেখো নিচের দিকে যত যায়, এটা হচ্ছে বিজারকের মান, বিজারক তত বৃদ্ধি পায়। ইলেকট্রন দান করার ক্ষমতা তত বেশি হয়। আর যত হচ্ছে নিচ থেকে উপর থেকে নিচের দিকে আসে, এটা জারক, এবং ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি হয়ে যায়, এবং হচ্ছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতাও কি হয়? বৃদ্ধি পায় নিচের দিকে গেলে। প্রশ্ন আসবে পরীক্ষায়, তোমাদের অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে যে হচ্ছে নিচের কোনটির চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে সবার নিচে যেটা থাকবে তার চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা কি সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে এখানে আসো, এই জায়গাতে হচ্ছে আমাদের এবার অ্যানায়নের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা নাসা কবে আইলো হয়। নাসা কবে আইলো হয়, কি বলতো? নাসা কবে আইলো হয়, নাসা কবে, কবে হাতে হচ্ছে আইলো, হাতে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। ঠিক আছে, নাসা কবে আইলো হয়। ওকে, এটা হচ্ছে আমাদের নাসা কবে কি বলতো আইলো হয়। তারপর এখন আসো যে হচ্ছে আমাদের সমধর্মী ঘনমাত্রার ক্ষেত্রে, যেটা ওইটা কোথায় থাকে? কোনটা? এটা অ্যানায়ন গুলো থেকে হচ্ছে আমাদের তেমন ভাবে আসে না। অ্যানায়ন গুলো হচ্ছে নিচের দিকে যারা থাকে তাদের হচ্ছে চার্জ মুক্ত হওয়ার কি বলতো প্রবণতা বেশি থাকে। এরা হচ্ছে আগে হচ্ছে ইলেকট্রন ছাড়তে চায়, সেটা হচ্ছে চার্জ মুক্ত হতে চায়, নর্মাল ভাবে হতে চায়। ঠিক আছে, এবার আসলে হচ্ছে সমধর্মী ঘনমাত্রা হলে সেম জিনিস। আমাদের তড়িৎদ্বার হচ্ছে তড়িৎদ্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে যে আমাদের মেইনলি তড়িৎদ্বার হিসেবে থাকে এখানে হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার। আমাদের কি বলতো হাইড্রোজেন তড়িৎদ্বার। আরেকটা হচ্ছে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি কি পাওয়া যায়। প্রশ্নটা আসে এরকম ভাবে ডিরেক্টলি যে ব্রাইন মানে হচ্ছে আমাদের গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে বলা হয় ব্রাইন, মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় গাঢ় দ্রবণকে কি বলা হয়? ব্রাইন বলা হয়। তো ব্রাইনে আমাদের দেখা যায় এটা হচ্ছে হাইড্রোজেন পাই, ক্লোরিন পাই, এবং হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড পাই। এই তিনটার বাইরে 4 নম্বর অপশন আলাদা দিবে, ওইটা হচ্ছে হবে না। এই এমসিকিউ ভুল করা যাবে না, কিন্তু এই এমসিকিউ আসবেই বলা যায় মোটামুটি। তারপর দেখা হচ্ছে আমাদের ডাউন পদ্ধতিতে, এটা আমাদের লাগবে না। তারপর আসো আমাদের হচ্ছে যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ বিজারণ অর্ধবিক্রিয়া কি? আমরা হচ্ছে ওইখানে পড়লাম যে হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমাদের হচ্ছে জারণ বিক্রিয়া হয় এবং একটা কি বলতো বিজারণ বিক্রিয়া হয়। তাহলে জারণ অর্ধবিক্রিয়া কোনটা? যেটাতে হচ্ছে ইলেকট্রন ছাড়তেছে সেটা কি জারণ অর্ধবিক্রিয়া, আর ইলেকট্রন গ্রহণ করতেছে যেটা সেটা কি বলতো বিজারণ অর্ধবিক্রিয়া। সেটা কি বিজারণ অর্ধবিক্রিয়া। দেখো বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছে, আর জারণ অর্ধবিক্রিয়া কি ইলেকট্রন ছাড়তেছে। এখানে একটা জিনিস মনে রাখবা, শোনো, এটা হচ্ছে যে আমাদের নর্মাল লেভেলে যখন হচ্ছে জিঙ্ক অথবা কপার থাকে তখন কিন্তু তারা সলিড অবস্থা থাকে, মানে হচ্ছে কি কঠিন অবস্থা থাকে। এখানে দেখো খাতার পাশে দেখো, ভিডিও করা নিয়ে ব্যস্ত। এখানে যদি জিঙ্ক হয়, ঠিক আছে, জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে এমনিতে সাধারণ অবস্থা সলিড, কিন্তু জিঙ্ক হচ্ছে যখন হচ্ছে দ্রবণে চলে যায় তখন কি হয়ে যায় একুয়াস দ্রবণে চলে যায়। তারপর কপারের ক্ষেত্রে সেম, যেমন এমনিতে হয়। তারপর এই দুটো যোগ করে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কাটা দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। পরীক্ষা আসে যে কোষ বিক্রিয়া দেখো, কোষ বিক্রিয়া দেখা দিব শেষ। তারপর যদি বলা হয় কোষ ডায়াগ্রাম দেখো, তাহলে কোষ ডায়াগ্রাম লিখলে আমাদের হচ্ছে প্রথমে যেটা হচ্ছে জিঙ্ক থেকে এইটা লিখছিলাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এই যে এইটা লিখবো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। ঠিক আছে, আর এখানে কি লিখছে বলতো কপার 2 প্লাস থেকে কি কপার, এখানে লিখবো কপার 2 প্লাস থেকে কপার, অথবা কপার 2 প্লাস মানে কি কপার সালফেট, একই কথা, দ্রবণের মধ্যে আছে। ঠিক, তাহলে এটা হচ্ছে ইকুয়াস, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। যদি কোষ ডায়াগ্রাম এই পর্যন্ত আসতে বলে এইটা পর্যন্ত আসলে 1 মার্ক 2 মার্ক 3 মার্ক, 3 মার্ক হচ্ছে আমাদের এখানে শুনতে পাইছে। তাহলে এইগুলো অনেকগুলো হচ্ছে করাইছি, তোমাদের কাছে করাইছি, সুন্দরভাবে করছিলাম সম্ভবত। তারপর এবার আসুন পরিচালক। এখানে উপরে একটা কথা আছে দেখো, বড় করে লেখা আছে যে যার জারণ বিভব বেশি সেটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া দিবে, যার জারণ বিভব বেশি সেটা কি দিবে? অ্যানোডে বিক্রিয়া দিবে। তাহলে হচ্ছে যে আমাদের এই জিনিসটা দেখো তো, এই যে হচ্ছে আমরা অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া, অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া, তাহলে এটা কত বলতো +1 প্লাস কি পয়েন্টস প্লাস পয়েন্ট হচ্ছে 76 প্লাস কি 0.76, আর ক্যাথোডের বিজারণ অর্ধবিক্রিয়া কত? প্লাস হচ্ছে 0.34। এই দুটো আমরা যোগ করবো। ইনর সেলে হচ্ছে যে মনে রাখবা, ইনর সেল হচ্ছে অ্যানোডে যেটা অক্সিডেশন নাম্বার হয় আর ক্যাথোডে যেটা কি রিডাকশন হয়, ওই দুটো যোগ করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের ইনর সেল। এইটা সূত্র, আমাদের 3টে সূত্র আছে, বাট হচ্ছে আমরা একটা সূত্রে মনে রাখবো যে আমরা জানি যে অ্যানোডে হচ্ছে জারণ হয়, তাহলে অ্যানোডে যখন জারণ হবে সেটা যোগ করবো, আর ক্যাথোডে হচ্ছে কি বিজারণ হবে সেটা যোগ করবো। এখন পরীক্ষা হচ্ছে যে কোনো একটা মান দিতে পারে, জারণ বিভব দিতে পারে অথবা বিজারণ বিভব দিতে পারে, জারণ বিভব অথবা কি বিজারণ বিভব। তাহলে হচ্ছে যে আমাদের বিজারণ বিভব দিলে যদি হচ্ছে মানটাকে হচ্ছে চেঞ্জ করে দেয়, যদি পজিটিভ থাকে নেগেটিভ করে দেয়, তাহলে হচ্ছে যে আমাদের মান কিন্তু সেম থাকবে, শুধু হচ্ছে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ধরো হচ্ছে জারণ বিভব দিচ্ছে হচ্ছে +0.76, তাহলে বিজারণ বিভব কি হবে? -0.76 হবে। যার সাথে চিহ্নের পরিবর্তন করলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কিন্তু হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে? তারপর দেখো আচ্ছা আমাদের এখানে হচ্ছে যে হাইড্রোজেন, ওইখানে হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজের হাইড্রোজেনের উপরে যারা থাকে তাদের হচ্ছে জারণ বিভব পজিটিভ, আর বিজারণ বিভব কি হয় নেগেটিভ। হাইড্রোজেন নিচে যারা থাকে তাদের হচ্ছে জারণ বিভব নেগেটিভ, বিজারণ বিভব পজিটিভ হয়। এখন কোষ বিভব, এই জিনিসটা আমাদের পরীক্ষা আসবেই। ঠিক আছে, কোষ বিভব কিভাবে করবো আমরা? ইনর সেল যদি ধনাত্মক হয়, ইনর সেল যদি কি হয়
ধনাত্মক হয়, তাহলে হচ্ছে আমাদের কোষ বিভবটা হচ্ছে যে মানে কোষ বিক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত হয়ে যাবে। তাহলে হচ্ছে কোষ বিক্রিয়াটা কি হয়ে যাবে বলতো? স্বতঃস্ফূর্ত হবে। আর স্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে না, কারণ পাত্রে রাখলে কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। আর যদি ইনার সেলের মান যদি ঋণাত্মক আসে, তাহলে স্বতঃস্ফূর্ত হবে না, পাত্রে রাখা যাবে। আর পাত্র যেটা দিবে, পাত্র সর্বদাই অ্যানোড হিসেবে কাজ করে। পাত্র সর্বদা কি হিসেবে কাজ করে? মনে রাখবা, যে হচ্ছে মনে করো একটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্রে হচ্ছে যে জিঙ্ক সালফেটকে রাখা হয়, তাহলে পাত্র কি? অ্যালুমিনিয়াম। পাত্র কি? অ্যালুমিনিয়াম। তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্রে যে জিঙ্ক সালফেটকে রাখে, পাত্র হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অলওয়েজ কি? অ্যানোডে হবে। আর হচ্ছে জিঙ্ক সালফেট যেটা, সেটা হচ্ছে যে আমাদের ক্যাথোডে হবে। জিঙ্ক সালফেট কেন এটা কারণ হচ্ছে আমি বললাম যে অ্যালুমিনিয়াম পাত্রে জিঙ্ক সালফেটকে রাখবো, তাহলে অ্যালুমিনিয়াম কি? অলওয়েজ হচ্ছে অ্যানোড, আর হচ্ছে জিঙ্ক সালফেট ক্যাথোড। এরকম অঙ্ক পড়াইছি ওইগুলো, তুমি নিজেই করছো। তারপর এবার দেখো প্রমাণ তরিদার। আচ্ছা, এতক্ষণ থেকে এগুলো যেগুলো আমরা করলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে সব প্রমাণ অবস্থায়। এগুলো সব কি অবস্থায় বলতো? প্রমাণ অবস্থায়। মানে হচ্ছে এক মোলার ধরে আমরা করলাম। যদি হচ্ছে যে আমাদের এবার যদি মোল সংখ্যা যদি চেঞ্জ করে, এখানে দেখো এমসিকিউ আসবে আর কি, যে প্রমাণ হাইড্রোজেন প্রমাণ যে তরিদারটা, সেটাকে বলা হয় মুখ্য তরিদার, সেটা হচ্ছে হাইড্রোজেন তরিদার। প্রমাণ হাইড্রোজেন তরিদার। সেকেন্ডারি নির্দেশ হচ্ছে ক্যালামেল তরিদার, সিলভার তরিদার। এবার বললাম যে হচ্ছে যে আমাদের যদি প্রমাণ অবস্থা না থাকে, যে কোনো অবস্থায়, অন্য যে কোনো অবস্থায় দিয়ে দেয়, ঠিক আছে, মানে হচ্ছে এক মোলার না দিয়ে হচ্ছে 2 মোলার 3 মোলার এরকম দিয়ে দিল, তখন কি হবে? তখন সেটা হচ্ছে আমাদের নার্নস সমীকরণ। তখন সেটা আমাদের কি? নার্নস সমীকরণ। নার্নস সমীকরণটা হচ্ছে আমরা বের করছি। এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি ভাবে এই জিনিসটা লিখবো, ঠিক আছে, যে ই সেল ইকুয়াল টু ইনর সেল মাইনাস 0.295 ডিভাইড বাই এন লগ উৎপাদন হচ্ছে উৎপাদনের ইয়া সহ দিব। এটা তো লন দেয় অনেকে। লন এসে উপরে দেয়া আছে, দেখো লন হচ্ছে আমাদের এখানে দেয়া আছে ইনর সেল প্লাস RT2F, RT2F ইন্টু হচ্ছে লন, লন হচ্ছে উৎপাদের ঘনমাত্রা প্লাস হচ্ছে লন হচ্ছে আমাদের বিক্রয়ের ঘনমাত্রা, ঠিক আছে। লন হচ্ছে কি? বিক্রয়ের ঘনমাত্রা। তাহলে হচ্ছে উৎপাদ ডিভাইড বাই বিক্রয়। তাহলে লগ করলেও হবে, লন করলেও হবে, তোমার যেটা মন চায় সেটা করতে হবে। এই জায়গাতে এসে আমরা দেখো কি সূত্রে কি ভিন্ন আসবে না লন? না, সূত্র হচ্ছে লনের লগ, উপরে উপরে যেটা সূত্র ওটা লন, আর লগের ক্ষেত্রে তো এই যে নিচে এটা তো লন এই যে লগ, লগের ক্ষেত্রে এটা দিতে পারো। এটা যদি সূত্র বসাও, তাহলে এইটা সূত্র হলে সব জায়গাতে হচ্ছে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF লগ হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড উৎপাদের ঘনমাত্রার সাথে উৎপাদন হচ্ছে যে এখানে যে সহগটা থাকবে সেটা, আর বিক্রয়ের ঘনমাত্রা তার সাথে যেটা সহগ থাকবে সেটা। তারপর এইগুলোতে আমাদের অঙ্ক করানো হয়েছিল, সেই অঙ্কগুলো দেখলাম। এবার হচ্ছে আমাদের লাস্ট এই জিনিসগুলো, এই আমাদের হচ্ছে লাস্ট অঙ্ক করেছিল। এই হচ্ছে আমাদের তরিত। All of it. With this, of course.